আগের ভিডিওর পরবর্তী অংশ এটি। আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গল বাংলা বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এবং এখানে আফ্রিকা কবিতা সম্পর্কে আমি লাইন বাই লাইন এবং শব্দের অর্থ সহ এখানে বিস্তৃতভাবে বর্ণনা করছি। যারা যারা ভিডিওগুলো দেখতে চাইছো, ভালো লাগছে, একবার অন্তত ভিডিওটা দেখো, ভালো লাগলে ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভিডিও, ঠিক আছে? আগের ভিডিওর পরবর্তী অংশ এটি। এখানে আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। হাই ছায়াবৃতা। ছায়াবৃতাকে আফ্রিকার জন্মকথা আমরা শুনলাম, জানলাম আগের ভিডিওতে। এবং জন্মের লগ্নের পরবর্তী অংশে সে যখন দেখতে পেল নিজেকে সুদৃশ্য রূপে দেখতে পেল না, যখন নিজেকে অনেক বেশি ভয়ঙ্কর রূপে দেখতে পেল, তখন সেই রূপ সহ্য করার জন্য সে যা যা করেছিল সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। এখানে কবি বলেছেন ছায়াবৃতা বলে উল্লেখ করেছেন আফ্রিকা মাকে, এবং তিনি বলেছেন যে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। মানে আফ্রিকা কালো ঘোমটার নিচে ঢাকা ছিল এই কারণে, একে তো বনস্পতির নিবিড় পাহাড়ায় ঘেরা একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, প্রাকৃতিক নৈসর্গিক শোভাযুক্ত নয়, ঠিক আছে, এমন একটি মহাদেশ। এছাড়া শিক্ষা এবং সংস্কৃতি সভ্যতা থেকে অনেক পিছিয়ে ছিল এই মহাদেশটি, এবং যে কারণে তার মানব রূপটি, তার মানব সত্তা আফ্রিকা জগৎবাসীর কাছে অপরিচিত ছিল। শুধু অপরিচিতই ছিল না, উপেক্ষার আবিল দৃষ্টিতে তারা দেখতো। উপেক্ষা মানে এখানে উপেক্ষা করা হচ্ছে, মানে তাকে কোনো রকমভাবে পাত্তা দেওয়া হচ্ছে না, ঠিক আছে, এড়িয়ে যাওয়া হচ্ছে। আবিল মানে মলিন দৃষ্টিতে, মানে এড়িয়ে যাওয়া হচ্ছে, অগ্রাহ্য করা হচ্ছে এমন এক মলিন দৃষ্টিতে, এবং মলিন দৃষ্টিতে তার দিকে বিশ্ববাসী তাকিয়ে থাকতো। ঠিক এই সময় এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এলো? সাম্রাজ্যবাদী ইউরোপীয় যে শিল্পগোষ্ঠী আছে যারা, তারা এলো লোহার হাতকড়ি নিয়ে। আমরা জানি যে ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছিল এবং ইংল্যান্ডে এই বিপ্লব ঘটেছিল। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, ঠিক আছে। এই যে সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী এসেছিল, এরা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল, কারণ এরা দাস নিয়ে যেতে এসেছিল। সরি, এরা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল এখানে আফ্রিকাবাসীকে মানে নিজেদের দাস বানিয়ে রাখার জন্য, তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন শিল্প কারখানায় তাদেরকে কর্মে নিযুক্ত করার জন্য এসেছিল তারা। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কার নেকড়ে? আফ্রিকা জঙ্গলে যে নেকড়ে আছে, সে নেকড়ে যতটা হিংস্র, ততটাই হিংস্র ছিল এই সমস্ত সাম্রাজ্যবাদী মানুষের দল, ঠিক আছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার মানে এখানে আফ্রিকার কথা বলা হয়েছে। আমরা জানি আফ্রিকার গহন অরণ্য এবং বৃহৎ বনস্পতির যে ছায়া বিন্যস্ত পরিবেশে আফ্রিকা রয়েছে, এবং সেই বনস্পতি এত বড় বড় বৃক্ষ, তারা যেন গর্বে মাথা উঁচু করে আছে। সেই বৃক্ষের গর্বে মাথা উঁচু করে থাকার চেয়েও বেশি গর্বে অন্ধ ছিল এই সমস্ত ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী শিল্পগোষ্ঠীরা, ঠিক আছে। এবং এদের ছিল সভ্যের বর্বর লোভ, ঠিক আছে। এরা সভ্য বলে, ইউরোপীয় জাতি সভ্য বলে জগতের কাছে পরিচিত, সভ্য জাতি বলে, কিন্তু তাদের লোভ তাদেরকে বর্বর করে তুলেছিল। তাদের এত মানে প্রচুর লোভ ছিল তাদের, সেই লোভের কারণে তারা বর্বর আচরণ করত, অভদ্র আচরণ করত, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের মধ্যে যে একটা অমানুষিকতা রয়েছে, তারা যে এক প্রচণ্ড রকমভাবে অমানুষ, সেই অমানুষিকতাই তাদের নির্লজ্জ
নির্লজ্জভাবেই নিজেদেরকে প্রকাশ করলো, ঠিক আছে। তাদের নির্লজ্জ অমানুষতাই তাদের মানে সকলের সামনে তারা প্রকাশ করে ফেললো, ঠিক আছে। সেটা তারা ঢাকতে পারলো না। তারা যে কত মানে প্রচুর রকমের অমানুষ সেটা প্রমাণ করে দিল, কারণ তারা মানুষ হয়ে মানুষের ওপর অকথ্য অত্যাচার করতে শুরু করেছিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে। এবার কি হচ্ছে, আফ্রিকাবাসী তো কান্নাকাটি করছে, প্রচুর তাদের অকথ্য অত্যাচার হচ্ছে তাদের ওপরে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে, এবং তাদের মুখে ভাষা নেই, তারা জানে না প্রতিবাদ করতে হয়, এবং তারা কাঁদছে, এবং সেই কান্না বাষ্প হয়ে অরণ্য পথকে আকুল করে তুলছে। তারা প্রতিবাদহীন কান্না, চোখের জল তাদের অনবরত ঝরে যাচ্ছে, এবং সেই চোখের জলে ধুলো এবং রক্ত, চোখের জলে ধুলো এবং রক্তে ধুলো ভিজে যাচ্ছে, ঠিক আছে। ভিজে গিয়ে ধুলোকে পাক করে তুলছে, এবং দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এবং সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী কি করছে, আফ্রিকাবাসীর ওপর কাঁটা লাগানো জুতো দিয়ে আঘাত করছে, এবং তাদের যে আফ্রিকাবাসীর গায়ের মাংস পিণ্ড বিভৎস কাদার পিণ্ডে পরিণত হচ্ছে, ঠিক আছে। এবং চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এবং চির মানে হচ্ছে খণ্ড কাপড়ের টুকরোকে চির বলে। তাহলে সেই অপমানিত ইতিহাসের একটা টুকরো রেখে গেল, ঠিক আছে। একটা খণ্ড অধ্যায় সূচিত হলো, একটা খণ্ড অধ্যায় ইতিহাসের পাতায় লিখিত হলো, যে খণ্ড অধ্যায়ের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি, মানে শক্তি সম্পন্ন মানুষ, তারা এসে কি সাম্রাজ্য বিস্তারের তাগিদে আফ্রিকাবাসীর ওপর অকথ্য অত্যাচার করেছিল, ঠিক আছে। এই অত্যাচারের ঘটনা ইতিহাসের পাতায় একটি অধ্যায় হিসেবে সূচিত হলো। আচ্ছা, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে। সমুদ্র পাড়ে মানে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী শক্তি এসে আফ্রিকায় হানা দিয়েছিল, তাদেরই সেখানেই কি হয়েছিল, পাড়ায় মন্দিরে ঘণ্টা বাজছিল, এবং দয়াময় দেবতার নামে তারা কিন্তু আরাধনা করছিল, আর শিশুরা মায়ের কোলে খেলা করছিল, ঠিক আছে। এবং আমরা তারপরে দেখি কবি বলেছেন যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাহলে সেখানে কিন্তু অনেক শুভত্বের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। তারা ওদিকে সুন্দরের আরাধনা করছে, দেবতার আরাধনা করছে, এবং শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলা করছে, কিন্তু আফ্রিকাবাসীর চোখে জল ঝরছে, তাদের গায়ে রক্ত ঝরছে, এবং সেখানে ধুলো পঙ্কিল হয়ে যাচ্ছে। কবি বলেছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। পশ্চিম দিগন্ত মানে হচ্ছে প্রাচ্য হচ্ছে এশিয়া, পশ্চিম হচ্ছে ইউরোপ, এবং পশ্চিম দিগন্তে যখন রাত্রিকাল এবং ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস হয়ে গেছে, তখন শ্বাসরুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, কারণ প্রদোষকাল মানে রাত্রিবেলা। তাহলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর রূপের কারণে তার যে একটা ধ্বংসলীলা অব্যাহত ছিল, সেই ধ্বংসলীলার কারণে পৃথিবীব্যাপী যে একটা বিপর্যয় নেমে এসেছিল, তাতেই কবি মনে করেছেন যে প্রদোষকাল আসন্ন, রাত্রিকাল এসেছে, এবং সেই রাত্রিকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস অবস্থা তৈরি করেছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এবং এই সময় যখন রাত্রিকাল আসন্ন, তখন গুপ্ত লুকোনো যে গর্ত থেকে নররূপী পশুরা বেরিয়ে এসেছিল, ঠিক আছে। তারাই অশুভ ধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল। দিন মানে এখানে শুভ, এবং রাত মানে অশুভ, ঠিক আছে। দিন মানে ভালো, রাত মানে মন্দ, ঠিক আছে। তাহলে যখন দেখা গেল যে ইউরোপে দুর্যোগ ঘনিয়ে এসছে, ইউরোপের মানুষের জন্য ইউরোপে মানে ধ্বংসের বাতাবহ তৈরি হয়েছে, সেই সময় যখন নররূপী পশুরা বেরিয়ে এসে তারা ঘোষণা করে দিয়েছে যে ভালো দিনের অন্তিমকাল এসে গেছে, ভালো সময়ের অন্তিমকাল এসে গেছে, সেই সময় যুগান্তের কবি আহ্বান করেছেন যে যেটুকু রশ্মি আছে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
যেটুকু রশ্মি, যেটুকু ভালোত্ব অবশিষ্ট আছে সেইটুকুর মধ্যেই যেন কবি এসে ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়ায়। কারণ মানহারা মানবী কে? মানহারা, মানহারা মানে মান হারিয়েছেন যিনি, আর মানবী হচ্ছে আফ্রিকার মা। তাহলে মান হারিয়েছেন যিনি, এই আফ্রিকার মার দ্বারে এসে যেন কবি দাঁড়ান এবং কবি কী প্রার্থনা করবেন? ক্ষমা করো হিংস্র প্রলাপের মাঝে। প্রলাপ মানে হচ্ছে অহেতুক ভুলভাল বকাকে প্রলাপ বলে, ঠিক আছে? তাহলে হিংসা প্রলাপের সমতুল্য হয়ে গেছে, মানে হিংস্র প্রলাপ, মানে প্রলাপটা হিংস্রতাটাই প্রলাপের সমর্থক হয়ে গেছে, ঠিক আছে? মানে অহেতুক নিষ্ঠুরতা প্রদর্শন করার মধ্যে দিয়ে সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী। তাহলে এই যে সভ্যতা, আমাদের মানব সভ্যতা এগিয়ে চলেছে, এই সভ্যতার শেষ পূর্ণবাণী। কারণ কবি মনে করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সভ্যতা অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হবে, কিন্তু এই অন্তিম পর্যায়ের মধ্যেও এই মানে অহেতুক হিংসার মধ্যেও একটা শেষ পবিত্র বাণী হয়ে যাক, যেটা হচ্ছে আফ্রিকা মায়ের কাছে ক্ষমা চাওয়াটা, ঠিক আছে? কারণ ক্ষমা চাইলে হয়তো আফ্রিকা মা কিছুটা হলেও শান্তি পাবে, এটা কবির প্রার্থনা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, বাই।